পট পরিবর্তনের পরও উল্টো পথে বাজার। মাছ, মুরগি, সবজি সবকিছুর দামই নাগালের বাইরে। চালেও নেই স্বস্তি। নিম্ন ও মধ্যবিত্তের নাভিশ্বাস, সরবরাহে নজরের পরামর্শ। পদ্মা ব্যাংকে আটকে আছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের 1268 কোটি টাকা। জলবায়ু তহবিলেরই 900। তৎপর হলেও অর্থ ফেরত পাচ্ছে না তিতাস, জীবন বীমা, বিটিআরসি। এখনও অনিরাপদ পোশাক শিল্প এলাকা। নিরাপত্তা রক্ষায় ব্যর্থ শিল্প পুলিশ। অভিযোগ বিজিএমইএ সভাপতির। মানা হবে না শ্রমিকদের অযৌক্তিক দাবি, সাফ জানালো বিকেএমই। পলিথিন নিষিদ্ধের ঘোষণায় এবার আলোচনায় বিকল্প ব্যাগ। বাজার থেকে পণ্য বহন নিয়ে বিপাকে ক্রেতা। পরিবেশ বান্ধব পণ্য উৎপাদনে প্রযুক্তিগত সহায়তার পরামর্শ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি ফারজানা আক্তার। আবারও ডাবল সেঞ্চুরির ঘরে ফিরল ব্রয়লার মুরগি। সপ্তাহের ব্যবধানে 10 থেকে 15 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা কেজিতে। এদিকে মৌসুমের শেষে এসে আগুন ঝরছে ইলিশের বাজারে। অন্যদিকে কমতির আভাস নেই চালের বাজারেও। ভোক্তারা বলছেন দেশের পট পরিবর্তন হলেও বাজারে মেলেনি তার প্রভাব। এখনও নাভিশ্বাস নিম্ন ও মধ্যবিত্তদের। অর্থনীতিবিদরা বলছেন নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পলিসির পাশাপাশি অতীব প্রয়োজনীয় নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতিতে বিশেষ নজর দিতে হবে। গত জুলাই ও আগস্টের শুরুর দিকে ব্রয়লার মুরগির দাম ছিল 200 টাকার ঘরে। হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থী ও সরকারি সংস্থার মনিটরিংয়ে আগস্ট ও সেপ্টেম্বরে সেই দাম নামে 160 টাকায়। 2 মাস ওঠানামার পর আবারও ডাবল সেঞ্চুরির ঘরে ফিরল ব্রয়লার মুরগি। গত সপ্তাহেও এই পণ্যের দাম ছিল কেজি প্রতি 185 থেকে 190 টাকা। চলতি সপ্তাহের শুরু থেকেই বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা কেজিতে। খাদ্যের দাম বাড়ি দেওয়ার কারণে ছোট মুরগি ছাড়িয়ে যাচ্ছে, ছাড়িয়ে দেওয়ার কারণে ব্রয়লার দাম বেড়ে গেছে। আজকের বাজারে ব্রয়লার বিক্রি করতেছি 200 টাকা কেজি, পাকিস্তানি সোনালি বিক্রি করতেছি 260 টাকা কেজি, দেশি মুরগি 520 টাকা কেজি। সব মুরগির দাম একটু বাড়তি। 200 টাকা, 210 টাকা, 190 টাকা। তাহলে আগে তো অনেক ভালো হয়েছিল, হে তুলনায় তো এখন একদিকে সিন্ডিকেট ভাঙতেছে আর একদিকে ঘটতেছে। এদিকে রফতানি খবরের পর বাড়তির দিকে থাকা ইলিশের দাম এখন আকাশচুম্বী। বড় আকারের 1.5 কেজি ওজনের এক একটি মাছ বিক্রি হচ্ছে 2600 থেকে 2700 টাকায়। 1 কেজি ওজনের মাছ বেচাকেনা চলছে 1800 থেকে 1900 টাকায়। বিক্রেতারা বলছেন মৌসুম শেষে মাছের সরবরাহ কমেছে আর এতে দাম বেড়েছে। 400 টাকা কেজিতে বাড়ছে। যতদিন মনে করেন এক্সপোর্ট নিতেছে এলসি, প্রতিদিন কেজি প্রতি 50 টাকা করে বাড়তেছে। এই টাইমটাতেই কিন্তু আমরা সবসময় ইলিশ পাই, কিন্তু দাম কোনো মতেই কমতেছে না, বরং আগে যা ছিল তার থেকে আরো বেড়ে গেছে। বড়টা খেতে পাচ্ছি না, ছোটটা নিচ্ছি, ওই সে দুধের স্বাদ গলে মিটাচ্ছি। এদিকে বাড়তির দিকে চালের বাজার। সব থেকে বেশি বেড়েছে মোটা চালের দাম। কমার সম্ভাবনা নাই। নতুন চাল যদি আসে 28 সেগুলো একটু দাম কমবে। আটার চালটার উপরে বেশি সমস্যা হয়ে গেছে। আটার চালটা এত দাম বাড়ছে কল্পনায় দিই। অর্থনীতিবিদরা বলছেন সরকারকে মনিটরিং ও ফিসক্যাল পলিসির পাশাপাশি নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতিতে বিশেষ নজর দিতে হবে। এসেনশিয়াল প্রোডাক্টগুলোর কিন্তু প্রোডাক্ট স্পেসিফিক এই মনিটরিংটা করতে হবে এবং এই তিনটা, যেটা মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি এবং বাজার ব্যবস্থাপনা, সেটি ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের ক্ষেত্রে স্পেসিফিক যে আছে তার সাপ্লাই চেইনগুলো মনিটর করে প্রয়োজনীয় যদি ব্যবস্থা গ্রহণ করে, অবশ্যই ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি এবং বাজার ব্যবস্থাপনা এই তিনটার সমন্বয় করতে হবে। এদিকে 7 অক্টোবর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার ও সরবরাহ পরিস্থিতি তদারকি এবং পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে 10 সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সুন্দরবনে বাঘ জরিপ 2024-এর ফলাফল ঘোষণা উপলক্ষে সচিবালয়ে প্রেস ব্রিফিং করছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরাসরি যাচ্ছি ব্রিফিংয়ে। কি কি কাজ করেছে, যেমন ধরেন 53.52% এলাকাকে সুন্দরবনের রক্ষিত এলাকা ঘোষণা করেছে। সেখানে সকল ধরনের বনজ সম্পদ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। বাঘ মানুষের দ্বন্দ্ব এড়াতে চতুর্পাশে 60 কিলোমিটার দীর্ঘ নাইলনের ফেন্সিং তৈরি করা হচ্ছে। ঝড়, জলোচ্ছ্বাস বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় বাঘ যাতে আশ্রয় নিতে পারে, এই জন্য বনের ভিতরে 12টি মাটির ঢিবি নির্মাণ করা হয়েছে। বাঘের আক্রমণে যদি কেউ নিহত হয় তাহলে তার জন্য 3 লক্ষ টাকা এবং গুরুতর আহত হলে তার জন্য 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়া হচ্ছে। বাঘ সংক্রান্ত কোনো অপরাধ ঘটলে সেই সংবাদ যদি কেউ বন বিভাগকে দেয় তাকে 50,000 টাকা করে সম্মানী প্রদান করা হচ্ছে।
আর লোকালয়ে যদি কোনো বাঘ চলে আসে তাকে পিটিয়ে মেরে ফেলার যে একটা টেন্ডেন্সি, সেটাকে রোধ করার জন্য তাকে যেন আবার ওই বাঘটাকে বনে ফিরিয়ে দেয়, এই জন্য স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে 49টি ভিলেজ টাইগার রেসপন্স টিম গঠন করা হয়েছে এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তো আমাদের জন্য সুসংবাদ যে এবারে আমাদের বাঘের সংখ্যাও বেড়েছে, ঘনত্বও বেড়েছে এবং বাঘ শাবকের সংখ্যাও বেড়েছে। বন বিভাগ কিছু কংক্রিট কাজ নিচ্ছে, আশা করি সকলের সহযোগিতায় আমরা সুন্দরবনের বাঘ, যেটা আমাদের জাতীয় প্রাণী কেবল নয়, যেটা আমাদের জাতীয় ঐতিহ্য, আমরা ক্রিকেট খেললেও বলি টাইগার্স, তো সেটাকে আমরা বহু সংখ্যায় বাড়াতে পারবো। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যার। এই পর্যায়ে বাঘ জরিপ কার্যক্রম সম্পর্কে সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। ঢাকা শহরে চাপ কমাতে সিটি কর্পোরেশন ও পৌর এলাকায় নাগরিক সুবিধা বাড়াতে বিশ্ব ব্যাংকের ঋণে নতুন প্রকল্প অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার। 6,500 কোটি টাকা খরচ বাড়িয়ে 24,381 কোটি টাকা ব্যয় হতে যাচ্ছে মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরে। জাপানের ঋণে প্রকল্পটি 2029 সালের মধ্যে বাস্তবায়ন করা হবে। কর্ণফুলী নদীর উপর হবে সড়ক ও রেল সেতু। একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, কোনো রাজনৈতিক সুবিধাপুষ্ট প্রকল্প হাতে নেওয়া হবে না। দেশের দক্ষিণ পূর্বে সমুদ্র অর্থনীতি ও ভূ রাজনৈতিক দৃষ্টিতে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিনের। এর আগে 2012 সালে সোনাদিয়া দ্বীপে চীনের আগ্রহে গভীর সমুদ্র বন্দর নির্মাণ অনেক দূর এগুলেও শেষ পর্যন্ত ভারতের আপত্তিতে মুখ থুবড়ে পড়ে। সবশেষ 2020-এ জাপানের সহযোগিতায় মাতারবাড়িতে প্রকল্পটি আবারও আলোর মুখ দেখতে শুরু করে। বর্তমান সরকারের দ্বিতীয় একনেক সভায় দ্বিতীয় সংশোধনী এনে প্রকল্পটির মেয়াদ বাড়ানো হলো 3 বছর। বাস্তবায়নে 24,000 কোটি টাকার মধ্যে জায়গায় ঋণ দেবে প্রায় 18,000 কোটি টাকা। যখন আরও ব্যবসা বাণিজ্য বাড়বে, একটা গভীর সমুদ্র বন্দর না লাগলে আমাদের ব্যবসা খরচ অনেক বেশি হয়, কারণ ছোট ছোট জাহাজে করে সিঙ্গাপুর বা অন্য কলম্বো থেকে আমাদের নিয়ে আসতে হয়। এটা অনেক বেশি ব্যয়বহুল, সময় সাপেক্ষ। জাপান কিন্তু একটা দেশ যেটা অত্যন্ত, আমি আগেই বলেছি, খুব সহজ শর্তে ঋণ দেয়। জাপান এই জন্য আমাদের কাছে খুব নিরাপদ মনে হয়। জাপানি প্রকল্পে দেশীয় ঠিকাদার দুর্নীতি করেছে এমন কোনো প্রমাণ আমিও কখনো শুনিনি। একনেকে অনুমোদন দেয়া হয় ঢাকা রংপুর মহাসড়কের প্রকল্প শেষ করতে। 11,560 কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর ওপর সড়ক কাম রেল সেতু নির্মাণ প্রকল্প হাতে নিল সরকার। এছাড়া ঢাকা শহরের চাপ কমাতে সিটি কর্পোরেশন ও পৌর এলাকার নাগরিক সুবিধা বাড়ানোর কথাও জানান উপদেষ্টা। কালুরঘাট কর্ণফুলী নদীর উপর একটা নতুন রেল এবং গাড়ি দুটোই চলবে, এরকম একটা প্রকল্প। এই প্রকল্প সবগুলোই কিন্তু আগামী বছরে একটা বরাদ্দ আছে, সেটা আমরা মঞ্জুর করেছি, কিন্তু এই প্রকল্পগুলো সব বেশ কয়েক বছর ধরে চলতে হবে। ঢাকা ভিত্তিক যেই নগরায়ন হয়েছে, নগরায়নের বিকেন্দ্রীকরণ আমাদের করতেই হবে। সেজন্য অন্তত বিকেন্দ্রীকরণের দিক থেকে বাইরের যেই জেলা শহরগুলো আছে, যেই বড় সিটি কর্পোরেশনগুলো আছে, এগুলোর যদি সুযোগ সুবিধা বাড়ানো যায়, এটা একটা বেশ বড় প্রকল্প এবং বহুদিন ধরে চলবে। একনেক সভায় 24,412 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে 2টি নতুন প্রকল্প রয়েছে। বিদেশি অর্থায়নটা আমাদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। পুঁজিবাজার সংস্কারের সুপারিশের জন্য 5 সদস্যের টাস্কফোর্স গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করতে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে। সোমবার এ তথ্য জানিয়েছে সংস্থাটি। পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের কার্যপরিধি নির্ধারণ 18টি, তবে পরে আরও কোনো বিষয় গুরুত্বপূর্ণ মনে করলে টাস্কফোর্সের সঙ্গে আলোচনার মাধ্যমে কার্যপরিধি বাড়াতে পারবে বলে জানিয়েছে BSEC। দফায় দফায় বৈঠক,
সঙ্গে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা। এত কিছু করেও পদ্মা ব্যাংকে আটকে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রায় 1268 কোটি টাকা তুলতে পারছে না সরকার। টাকা আদায়ে চাপ দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, তিতাস গ্যাস ও জীবন বীমা কর্পোরেশন। সুদাসলে প্রায় 35 কোটি টাকা না পেলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে বিটিআরসি। আর জলবায়ু তহবিলের 874 কোটি টাকা আদায়ের উদ্যোগ নিয়েছেন পরিবেশ উপদেষ্টা। শুভ খানের রিপোর্ট। 2013 সালে প্রতিষ্ঠার 3 বছর পর নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বড় ধরনের তারল্য সংকটে পড়ে ফার্মার্স ব্যাংক। তারপরও ব্যাংকটিতে বিপুল পরিমাণ সরকারি অর্থ আমানত হিসেবে রাখা হয়। ডুবতে থাকা ফার্মার্স ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে 2017 সালের নভেম্বরে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীর পদত্যাগ করলে চেয়ারম্যান হন আলোচিত সমালোচিত ব্যবসায়ী নাফিস শরাফত। ফার্মার্স নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক নামে যাত্রা শুরু করে। অ্যান্ড ক্যাশ যদি না করতে পারি লিগ্যাল ডিভিশনকে দিয়ে দিব, লিগ্যাল ডিভিশন দায়িত্ব নেবে মামলা করতে। 2015 ও 16 সালে পদ্মা ব্যাংকের 7টি শাখায় 1 বছর মেয়াদী আমানতের মাধ্যমে প্রায় 115 কোটি 53 লাখ টাকা রাখে জীবন বীমা কর্পোরেশন। এ অর্থ পরিশোধে একাধিকবার চিঠি দেওয়া হলেও সাড়া পায়নি। সুদ আসলে বর্তমানে ব্যাংকটির কাছে পাওনা 126 কোটি 95 লাখ টাকার বেশি। 2015 সালে তৎকালীন ফার্মার্স ব্যাংকে 1 বছর মেয়াদে জলবায়ু তহবিলের 508 কোটি টাকা আমানত রাখা হয়। বারবার তাগাদা দিয়েও অর্থ ফেরত পায়নি সরকার। পরিবেশ উপদেষ্টা জানান সুদ আসলে বর্তমানে 874 কোটি টাকা পাওয়া যাবে পদ্মা ব্যাংক থেকে। তাদের এখন বক্তব্য হচ্ছে যে তারা 2038 সালের আগে এই টাকাটা আমাদেরকে দিতে পারবে না। অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে বলা হবে একটা রোডম্যাপ তৈরি করে দেবে, যাতে এই পাবলিক মানিটা যেই কাজে আমরা নিয়েছিলাম সেই কাজে আমরা ফেরত পাই। এর বাইরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের 179 কোটি টাকা, তিতাস গ্যাসের 53 কোটি টাকা আটকে আছে পদ্মা ব্যাংকে। এ বিষয়ে পদ্মা ব্যাংকের বক্তব্য জানতে চেয়ে গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে গেলে কথা বলবেন না বলে জানান ব্যবস্থাপনা পরিচালক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের মহেশখালীতে সামিট গ্রুপের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রূপান্তরের দ্বিতীয় টার্মিনাল নির্মাণ চুক্তি বাতিল করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা। মঙ্গলবার এই বিষয়টি নিশ্চিত করেন পেট্রোবাংলার সচিব রুচিরা ইসলাম। তিনি জানান, সামিট গ্রুপের সঙ্গে ভাসমান এলএনজি টার্মিনাল FSRU-3 স্থাপনের চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এই টার্মিনালটি বাংলাদেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল এবং সামিট গ্রুপ পরিচালিত দ্বিতীয় টার্মিনাল হওয়ার কথা ছিল। এদিকে পেট্রোবাংলার জনসংযোগ কর্মকর্তা তারিকুল ইসলাম খান বলেন, চুক্তির কিছু শর্ত ভঙ্গের দায়ে এমন ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকারের জ্বালানি ও খনিজ বিভাগ সম্পদ। দুর্নীতি, প্রাতিষ্ঠানিক অদক্ষতা ও আওয়ামী সরকারের জোর করে চাপিয়ে দেয়া নীতির ফলে বিগত সরকারের আমলে স্বাধীনভাবে কাজ করতে পারেনি দেশি বিদেশি এনজিওগুলো। অর্থ ছাড়েও দেয়া হয়েছে নানা ধরনের প্রতিবন্ধকতা। শ্বেতপত্র কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দেশি বিদেশি ও স্থানীয় পর্যায়ের 78টি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সাথে সভা শেষে ডক্টর দেবপ্রিয় বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি দূতাবাসগুলো থেকে যথাযথ সহায়তা পায়নি উন্নয়ন সংস্থাগুলো। এনজিও পরিচালনাকারী প্রধান সংস্থা বা এনজিও ব্যুরো থেকেও করা হয়েছে অসহযোগিতা। পাশাপাশি কার্যক্রম ছোট করে আনতেও নানা মহল থেকে চাপ দেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর দেবপ্রিয় বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে এখনও কার্যক্রম পরিচালনায় বিদ্বেষের শিকার হচ্ছেন অনেক এনজিও কর্মী। এই মুহূর্তে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলো কার্যক্রমকে সুষ্ঠুভাবে এবং সংগতভাবে করার ক্ষেত্রে সবচেয়ে অন্যতম বড় বাধা হিসেবে ওনারা দেখছেন বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা এবং তার ভিতরে দুর্নীতি। এমনকি একই সাথে সরকারের বিদেশে যে দূতাবাসগুলো আছে তাদের ভূমিকা নিয়েও কিন্তু ওনারা উষ্মা প্রকাশ করেছেন। সেহেতু সরকারি ব্যবস্থাপনাকে সুষ্ঠু করা, তাকে আরও বেশি দুর্নীতিমুক্ত করা এবং এইটা অন্যতম বড় বিষয় হিসেবে ওনারা দেখেছেন। এখনও অনিরাপদ পোশাক শিল্প এলাকা, নিরাপত্তা রক্ষায় সক্ষম নয় শিল্প পুলিশ, এমন মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি। সোমবার রাজধানীর উত্তরা ক্লাবে সম্মিলিত পরিষদের আয়োজনে পোশাক শিল্প মালিকদের এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। অন্যদিকে বিজিএমইএ সভাপতির সাফ কথা, মানা হবে না শ্রমিকদের কোনো অযৌক্তিক দাবি।
হঠাৎ করেই গেল মাসে অস্থির হয়ে ওঠে সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের তৈরি পোশাক শিল্প এলাকা। ঘটে ভাঙচুর, সহিংসতা সহ হতাহতের ঘটনা। উদ্বেগ তৈরি হয় দেশের সবচেয়ে বড় রফতানি খাত নিয়ে। সোমবার সন্ধ্যায় উত্তরা ক্লাবে টেকসই পোশাক শিল্প বিনির্মাণে মত বিনিময় সভার আয়োজন করে সম্মিলিত পরিষদ। আয়োজনে বিজিএমইএ এর সভাপতি জানান, এখনো নিরাপদ হয়নি পোশাক শিল্প এলাকা। অস্থিতিশীলতা সামলাতে শিল্প পুলিশ পুরোপুরি সক্ষম নয় বলে এ সময় অভিযোগ করেন তিনি। আমাদের ফ্যাক্টরিগুলির জন্য, সমস্ত কারখানাগুলির জন্য দরকার হচ্ছে আগে আমাদের নিরাপত্তা, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তার যে অ্যাক্টিভনেস, তার যে কাজের যোগ্যতা, দক্ষতা, যে কোনো কারণে তাদের এখনো সেই অবস্থানে ফিরে আসতে পারে নাই। বিকেএমইএ সভাপতির সাফ কথা, সবসময় শ্রমিকদের কোনো অযৌক্তিক দাবি মেনে নেওয়া সম্ভব হবে না। বিকেএমইএ এবং বিজিএমইএ সবসময় পোশাক শিল্প শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে আলোচনা করে এবং সমাধান করে, কোনোটাই আমরা কখনো সমাধান ছাড়া রাখি না। কিন্তু অযৌক্তিক দাবি যখন থাকে সেগুলি আমাদের পক্ষে মানা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। এমন একটা সময় আমরা পার করছি, এই সময় আসলে বিজিএমইএ, বিকেএমইএ এবং বিজিএমইএর মধ্যে সবাই মিলে আমাদেরকে আসলে ঐক্যবদ্ধ থেকে এই সমস্যাগুলো আমাদেরকে সমাধান করতে হবে। অনুষ্ঠানে পোশাক শিল্পের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে ক্ষোভ ঝাড়েন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেন, বছরের পর বছর তার কারখানা বন্ধ রাখা হলেও খোঁজ নেননি তৎকালীন বিজিএমইএ নেতারা। কেউ কি কোনোদিন খবর নিয়েছেন জয়নুল আবদিন ফারুকের নিট ফ্যাক্টরি 7 বছর ধরে বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগ? পুরানো আবর্জনা দিয়ে আবার নতুন সম্মিলিত পরিষদ করেন, দয়া করেন এদের থেকে রক্ষা করেন আমাদেরকে, আর আমাদের পাশে বসাবেন না এদেরকে। এ সময় পোশাক শিল্প মালিকরা পরিস্থিতি স্বাভাবিক করতে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত টাস্কফোর্স গঠনের দাবি জানান। জিন্নাতারা জশুয়া, সময় সংবাদ, ঢাকা। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে কথা বলছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ মাহফুজ আলম। সরাসরি যাচ্ছি সেখানে। যারা বিভিন্ন দেশি বিদেশি চক্রান্তের অংশ হিসেবে আপনারা বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতিকে আপনারা বিশৃঙ্খল করে তুলতে চাচ্ছেন এবং বাংলাদেশের যেই গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে সরকার আছে, সরকারকে যারা অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন, তাদেরকে জেনে রাখা দরকার যে সরকার খুব নিবিড়ভাবে এই দেশের সকল জনগোষ্ঠীর সাথে আছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়গুলো, শুধুমাত্র হিন্দু সম্প্রদায় না, বরং বৌদ্ধ এবং অন্যান্য যারা সম্প্রদায় আছেন তাদের সবার সাথে নিয়মিত সংলাপের আয়োজন হচ্ছে, নিয়মিত বোঝাপড়া হচ্ছে এবং সরকার তাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ওপেন আছে এখনও। এবং আমরা মনে করি রাজপথের আন্দোলন বিভিন্ন ইস্যু নিয়ে হতেই পারে, কিন্তু আমরা চাই যে আন্দোলনে এখানে যারা সংখ্যালঘু সম্প্রদায় থেকে আন্দোলন করেছেন তাদেরকে আমরা অনুরোধ করব, সরকার ধীরে ধীরে পদক্ষেপ নিচ্ছে। আপনারা এটাও জেনে রাখেন যে দুর্গাপূজাটা শেষ হলেই আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সামর্থ্য এবং শক্তি সম্বন্ধে আপনারা এখনও জানেন, আমরা মাত্র গুছিয়ে নিচ্ছি রাষ্ট্রকে। তো এই সময়টাতে আমরা মনে করি খুব দ্রুতই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সকল ফ্যামিলিগুলো জাস্ট পুনর্বাসনের জন্যই আমরা টাকা সরকার থেকে দেওয়া হচ্ছে এরকম না, বরং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে অথবা ইনডিসক্রিমিনেটলি হামলার শিকার হয়েছে তাদের মামলা, তাদের জন্য তারা যাতে ন্যায় বিচার পান সেই ক্ষেত্রেও সরকার আইনগত সহায়তার ব্যবস্থা করবে, খুব শীঘ্রই সেটা করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী সেক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করবে। তো ফলত এই দুটি এবং সামনে এই যে আইনি ব্যবস্থার ব্যাপারে সরকারের সহযোগিতার বিষয়ে বলার জন্য আমার মূলত এখানে আসা এবং পূজা মণ্ডপ আমার প্রেস উইং ওনারা এসেছেন, ওনাদের সাথে ঘুরে দেখা। এখানে কমিউনিটি নেতৃবৃন্দ আছেন, তাদের সবাইকে ধন্যবাদ এখানে আমাদেরকে আপ্যায়ন করার জন্য। হ্যাঁ জি, বৃহস্পতিবারই আমরা বললাম, বৃহস্পতিবারেই একটি ছুটি হবে যেটা সরকার আদেশ জারি করবেন এবং এইবার হয়তো 4 দিন একটানা সময় পাওয়া যাবে। আশা করি এবারের পূজা নির্বিঘ্ন এবং আনন্দময় হবে। আর যে বিষয়টা বললাম যে শুধুমাত্র হিন্দু সম্প্রদায় নয়, আপনাদেরকে এখানে আপনাদের এই সুযোগে আমি বলে রাখি বৌদ্ধ সম্প্রদায়ও যেভাবে নিপীড়িত, তারা
অনুভব করতেছেন তারা নিপীড়িত হয়েছেন এবং তারা অনুভব করতেছেন তাদের নিরাপত্তাহীনতা রয়েছে। আমরা সেটাও খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি ওখানকার পরিস্থিতি, এবং আমরা দেখব যাতে তারাও নির্বিঘ্নে এবং আনন্দের সাথে তাদের প্রবারণা পূর্ণিমা উদযাপন করতে পারেন। এবং যে উৎসবটি বন্ধের ঘোষণা ওনারা দিয়েছেন, আমরা চাইব বাংলাদেশে কোনো উৎসবে যাতে বন্ধ না হয়। সব জনগোষ্ঠীর নিজস্ব উৎসব পালনের, নির্বিঘ্নে আনন্দে উৎসব পালনের অধিকার আছে। সেই অধিকার নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর। কঠিন জীবনদান উৎসবের ব্যাপারে আমরা খুব শীঘ্রই এমন করে ব্যবস্থা নিব যাতে ওনারাও যেভাবে এই দুর্গাপূজার বিষয়ে সংশয় সন্দেহ দেখা গিয়েছিল, আমরা এখানে এসেছি, আশা করি খুব আনন্দের সাথে এই পূজা উদযাপিত হবে। এবং যারা দুষ্কৃতিকারী তাদেরকে আপনারা এখানে, আমি গতকালকে দেখলাম যে সিসিটিভির ব্যবস্থা করার কথা বলা হয়েছে। খুবই এটা আমাদের অনেক দিনের কথা ছিল যে আমরা যখনই কমিউনিটি লিডারদের সাথে বলেছি যে যেন ওনারা সিসিটিভি ক্যামেরা ব্যবস্থা করেন, যে কোনো দুষ্কৃতিকারীকে যেন দ্রুততম সময়ে গ্রেপ্তার করা যায় এবং আইনের আওতায় আনা যায়। কোনো রকম দুষ্কৃতিকারীকে কোনো রকম প্রশ্রয় দেওয়া হবে না। কমিউনিটি লিডাররা থাকবেন। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যখন বৈঠকে বসেছি গত শনিবার, তাদের সবগুলো দলকে আমরা আহ্বান জানিয়েছি, তারা থাকবেন, এখানে ছাত্ররা থাকবে, এখানে অন্যান্য যেই সংশ্লিষ্ট বা যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে আছেন তাদের সবাই থাকবেন। সবাই থেকে এই দুর্গাপূজা এবং বৌদ্ধ প্রবারণা পূর্ণিমা, চীবরদান উৎসব, সবগুলো জনগোষ্ঠীর উৎসবকে ওনারা নিরাপদ এবং নির্বিঘ্ন এবং আনন্দময় করে তুলবেন। এই ক্ষেত্রে সবাই আমরা বাংলাদেশের জনগোষ্ঠী হিসেবে সবাই আমরা একমত, এক জায়গায় আছি। কোনো রকম ষড়যন্ত্রকারী, দেশে বিদেশ থেকে কোনো রকম ষড়যন্ত্রকারী কোনো রকম স্পেস পাবে না। এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা এবং এই প্রতিজ্ঞা আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা। সরাসরি যুক্ত ছিলাম রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে। নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করছেন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। লিপি, কিছুক্ষণের মধ্যে এখানে নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন এসে পৌঁছাবে। আমরা এই মুহূর্তে আছি বন্দরের NCT 3-তে, যেখানে উনি ব্রিফিং করবে। আপনারা জানেন যে নৌ পরিবহন উপদেষ্টা প্রায় 3 দিন ধরে কিন্তু চট্টগ্রামে অবস্থান করছেন এবং তিনি আজকে সকাল থেকে বন্দরের যে বিভিন্ন স্থাপনা আছে, বিশেষ করে বে টার্মিনাল, পতেঙ্গা কন্টেনার টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন এবং এরই মধ্যে কিন্তু তিনি যে বন্দরের জেটিতে প্রবেশ করেছেন এবং NCT 3-তে তিনি পরিদর্শন শেষে একটা ব্রিফিং করার কথা। মূলত বন্দরের যে বিভিন্ন বড় বড় প্রকল্পগুলো আছে, সে প্রকল্পগুলোর বর্তমানের কি অবস্থা এবং যে প্রকল্পগুলো ইতিমধ্যে অপারেশনে গিয়েছে সেখানে কাজ কেমন হচ্ছে, এই দিকগুলো তিনি ঘুরে ঘুরে দেখছেন এবং এখানে যারা দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলছেন এবং বন্দরের চেয়ারম্যান সহ বন্দরের যে দায়িত্বশীল কর্মকর্তারা তার সাথে আছেন। এবং এই 3 দিনের সফর কিন্তু মূলত তিনি যে নৌ উপদেষ্টা হিসাবে দায়িত্ব পেয়েছেন তার প্রথমবারের মতো তিনি চট্টগ্রামে সফর করছেন এবং এর আগে আমরা দেখেছি প্রথম দিন তিনি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে, বিশেষ করে নীতি নির্ধারক কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। গতকাল তিনি বাংলাদেশ মেরিন একাডেমিতে গিয়েছেন এবং আজকে তার শেষ দিন সফরের এই শেষ দিনে তিনি কিন্তু বন্দরের যে স্থাপনাগুলো সেগুলো ঘুরে দেখছেন এবং বন্দরের যে স্টেক হোল্ডাররা আছেন তাদের সাথে কিন্তু তিনি বৈঠক করবেন এবং বন্দরের যে অপারেশনাল কার্যক্রম সেগুলো ঘুরে দেখবেন। এরপরে আসলে সাংবাদিকদের সাথে একটি তিনি মতবিনিময় করবেন, অর্থাৎ ব্রিফিং করবেন। সেখানে বিশেষ করে বন্দরের যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো, যে প্রশ্নগুলো সেগুলো তিনি উত্তর দিবেন। এবং জানেন যে বাংলাদেশ বিশেষ করে যে সরকার পতনের পর, বিশেষ করে জুলাই আগস্ট মাসে যে এক ধরনের জটিলতা তৈরি হয়েছিল আর বন্যার কারণে দেখা গেছে যে বন্দর থেকে পণ্য ডেলিভারি কিংবা যে ডেলিভারি হওয়ার কথা ছিল সেখানে কিছুটা জট তৈরি হয়েছিল। পরবর্তীতে সেটাও কাটিয়ে উঠেছে। বন্দরের বর্তমান পরিস্থিতি নিয়ে হয়তো আমরা তার কাছে জানতে চাইব। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।
একেবারে একই পদ্ধতিতে বিস্ফোরণ হয়েছিল অয়েল ট্যাঙ্কার বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভে। এক্ষেত্রে আগুন থেকে বিস্ফোরণ নয়, বরং বিস্ফোরণের পরেই আগুন লেগেছিল জাহাজ দুটিতে। অথচ বিস্ফোরণ ঠেকাতে আগেই বাংলার সৌরভ জাহাজকে গ্যাস মুক্ত করা হয়েছিল। প্রাথমিক অনুসন্ধানে বের হয়ে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য। এদিকে নাশকতা প্রতিরোধে বন্দর চ্যানেল গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি দুর্ঘটনা কবলিত জাহাজ দুটিতে থাকা ক্রুড অয়েল সরিয়ে নেওয়ার কাজও শুরু হয়েছে। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও বিস্ফোরণের ঘটনা ভাবিয়ে তুলছে জাহাজ মালিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাকে। টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে এবং দরকার ইনস্ট্রুমেন্ট অ্যানালিসিসের মাধ্যমে সঠিক ঘটনা বের করা উচিত, তাহলে আমাদের মেইন অবজেক্টিভ অ্যাটেন্ড হবে। এদিকে বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ জাহাজে বিস্ফোরণ ও আগুনের ঘটনার পর বন্দর চ্যানেল সহ সামুদ্রিক এলাকায় নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা এবং নিজস্ব মনিটরিং ব্যবস্থাকে আমরা আরও বেশি সক্রিয় করেছি, যাতে কোনো রকম দুর্ঘটনা কিংবা কোনো রকম নাশকতা ঘটতে না পারে। দুর্ঘটনা কবলিত বাংলার জ্যোতিকে আপাতত বন্দরের ডলফিন জেটির পাশে নিরাপদে রাখার পাশাপাশি বাংলার সৌরভের অবস্থান বহিনোঙ্গরেই। নৌবাহিনী এবং কোস্টগার্ডের তড়িৎ তৎপরতায় আগুন নিবানোর কারণে সে ক্রুড অয়েল রক্ষা পেয়েছে। এখন চলছে সে ক্রুড অয়েলকে নিরাপদে আরেকটি জাহাজে তুলে নেওয়ার কাজ। চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গর থেকে কমল দে, সময় সংবাদ। মৌসুমের শুরুতে ভারী বৃষ্টিতে সামান্য দেরি হলেও আগাম আলু রোপণ করেছেন নীলফামারীর কিশোরগঞ্জের কৃষকরা। 22 সেপ্টেম্বর থেকে অক্টোবরের শেষ পর্যন্ত চলবে এই কৃষি কর্মযজ্ঞ। বৃষ্টি থেকে রক্ষা করে আলু বীজ রোপণ ও কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। আগাম ধান কাটার পর কৃষকরা এখন ব্যস্ত আলু রোপণের কাজে। সারিবদ্ধ লাইন সোজা করা, আলু বীজ বসিয়ে কীটনাশক ছিটিয়ে দুই পাশে মাটি দিয়ে বেঁধে দেওয়া সহ নানান পরিচর্যা করছেন। নীলফামারীর কিশোরগঞ্জ দেশের আগাম আলু উৎপাদনে অন্যতম কৃষি জনপদ। 22 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে অক্টোবরের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে আগাম আলু রোপণ। 55 থেকে 60 দিনের মধ্যে ফসলটি ঘরে তোলা যাবে। কৃষকরা বলছেন, গতবারের চেয়ে এবার আবহাওয়া ভালো থাকলে আলু উৎপাদন বাড়ার পাশাপাশি দামও পাওয়া যাবে আশানুরূপ। আমি প্রতি বছরে আগাম আলু লাগাই 16 বিঘা মাটি। স্বাভাবিক লাভ হয়। লাভটা হয় এই যে একটু লেবারের দাম একটু কম থাকে, আর বাজারটা ভালো পাওয়া যায়। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, আগাম আলু মৌসুমের শুরুতে বৃষ্টিপাতের প্রকোপ বেশি থাকে, তাই বৃষ্টি থেকে রক্ষা করে আলু বীজ রোপণে নানা পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে কৃষকদের। আগাম আলু এমন সময় লাগানো হয় যে সময় বৃষ্টি বাদল হওয়ার সুযোগ থাকে। সেজন্য আমরা বৃষ্টি বাদল থেকে কিভাবে ফসল বাঁচিয়ে চাষ করা যায় সেই কারিগরি পরামর্শ আমরা দিয়ে থাকি। এছাড়া আলু বপন থেকে শুরু করে আলু উত্তোলন পর্যন্ত আমরা কৃষকদের আলু চাষে বিভিন্ন সমস্যা যেগুলো দেখা যায় সেগুলোতে আমরা কারিগরি সহায়তা দিয়ে থাকি। কৃষি শ্রমিকের অলস বসে থাকার এই সময় আগাম আলুই তাদেরকে কাজের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। এবার কিশোরগঞ্জ উপজেলায় মোট 5000 হেক্টর জমিতে আগাম আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, কিশোরগঞ্জ, নীলফামারী। কোন পথে হাঁটছে তিস্তা? সংস্কার নাকি মহাপরিকল্পনা বাস্তবায়ন? অধিকার কর্মীরা বলছেন, তিস্তার যে কোনো সংস্কারই করতে হবে মহাপরিকল্পনার সমীক্ষা ধরেই, নইলে এটি শুধু অর্থের অপচয় হবে। পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জানালেন, তিস্তা সংস্কারে একটি নিরীক্ষা করা হচ্ছে, তাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে মহাপরিকল্পনার চূড়ান্ত সমীক্ষাকেই। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। পানির প্রশ্নে আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করেই দীর্ঘদিন ধরেই শুষ্ক মৌসুমে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে ভারত, আর বর্ষায় বাঁধ খুলে দিয়ে তৈরি করছে বন্যার মতো মহাদুর্যোগ, যার নেতিবাচক প্রভাব পড়ছে উত্তরের কৃষি, প্রাণবৈচিত্র্য ও জীবন জীবিকায়। তিস্তা মহাপরিকল্পনা হিসেবে পরিচিত চীনের এই প্রকল্প বাস্তবায়নে নদীটির অববাহিকার 2 কোটি মানুষ আন্দোলন গড়ে তোলেন। পরবর্তীতে যা পরিণত হয় গণ আন্দোলনে। এই সরকার যদি চীনের সঙ্গে কোনো সম্পর্ক উন্নয়ন করতে চায়, তাহলে এই প্রকল্পের অর্থ তারা দিতে প্রস্তুত।
আপাতত মহাপরিকল্পনার সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও তিস্তা সংস্কারে একটি নিরীক্ষা করছে পানি উন্নয়ন বোর্ড। যদিও নদী গবেষকরা বলছেন মহাপরিকল্পনা ধরেই তিস্তা সংস্কারের উদ্যোগ না নিলে তা হবে অর্থের অপচয়। যদি নদীর ভিতরে ছোট ছোট কোনো প্রজেক্ট গ্রহণ করা হয় তাহলে বৃহৎ চিন্তাটাকে মাথায় রেখে তারই অংশ বিশেষ হিসেবে বাস্তবায়ন করতে হবে। এলাকার মানুষকে সম্পৃক্ত করে কি করা দরকার সেই জিনিসটার জন্য। এদিকে তিস্তা কর্তৃপক্ষ গঠন করে নিজস্ব অর্থায়নে হলেও মহাপরিকল্পনা বাস্তবায়নে নদীটির অববাহিকার 12 উপজেলার বাসিন্দারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। নিষিদ্ধ পলিথিন 22 বছর পর আবারও নিষিদ্ধ, কিন্তু এর বিকল্প কি? এই নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিকল্প পণ্যের সহজলভ্যতা ও সুলভ মূল্য নিশ্চিত করতে সরকারের প্রতি সহযোগিতার দাবি সাধারণ ভোক্তাদের। আর পলিথিন উৎপাদনের সঙ্গে জড়িত শিল্পকেই কিছুটা পরিবর্তন ও পরিমার্জন করে পরিবেশ বান্ধব ও মানসম্মত পলিথিনের বিকল্প তৈরিতে উৎপাদকদের প্রযুক্তিগত সহায়তার পরামর্শ পরিবেশবিদদের। শাহিনুর রহমানের ছবিতে রৌনক নিয়ন্তার রিপোর্ট। বাজারে কিংবা সুপার শপে এসেছেন, তবে পণ্য নিরাপদে ও নির্বিঘ্নে বাড়িতে নেবেন কিসে? ক্রেতাদের জন্য এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিকল্প শুধু হলে হবে না, যেটা অ্যাভেলেবল, যে আমি ইচ্ছা করলে পাচ্ছি। পর্যাপ্ত সরবরাহ হওয়া উচিত। সম্প্রতি দেশের সুপার শপগুলোতে 1 অক্টোবর ও কাঁচা বাজারে 1 নভেম্বর থেকে পলিথিন ও পলিপ্রপিলিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। পরিবেশের জন্য ক্ষতিকারক এই পলিথিন বন্ধের সিদ্ধান্তকে সচেতন নাগরিকরা স্বাগত জানালেও নিত্য প্রয়োজনীয় জিনিস সহ অন্যান্য তরল পণ্য কিভাবে পলিব্যাগ ছাড়া নেবেন তা নিয়ে চিন্তিত ক্রেতারা। গভর্নমেন্ট বা কেউ এর বিকল্প কোনো পদক্ষেপ নেয় নাই, আমরা পাই নাই। আধুনিক গবেষণা করতে হবে, শুধুমাত্র পলিথিনকে নিষিদ্ধ করলেই হবে না। বিকল্প না ভাই করে তো আমাদের আয়গুলো বন্ধ করে দিবে। গবেষণা বলছে শুধুমাত্র ঢাকায় প্রতিদিন গড়ে পলিব্যাগ ব্যবহার করা হয় প্রায় 1,40,00,000 আর প্রতিদিন পলিব্যাগ জমা হয় প্রায় 2 কোটি। বিকল্প সরবরাহ নিশ্চিত না করে পলিথিন নিষিদ্ধ করায় কেউ কেউ বিরূপ প্রতিক্রিয়াও ব্যক্ত করেন বলে জানান সুপার শপে দায়িত্বরতরা। মোমের কটন প্রলেপ দেওয়া আছে, এটা সহজেই পচনশীল এবং এটাই আমরা পলিথিনের বিপরীতে মাছ মাংস দিচ্ছি। এটা কাস্টমারও বলছে যে আমরা এত টাকার বাজার করি আপনাদের থেকে, আপনারা তো আমাদের 2টা ব্যাগ ফ্রি দিতেই পারেন। পলিথিনের পর্যাপ্ত মানসম্পন্ন বিকল্প ও সর্বোচ্চ সরবরাহের ব্যবস্থা রাখার আহ্বান জানিয়ে পরিবেশবিদরা বলছেন পলিথিনের চাহিদা বা বৈশিষ্ট্যকে টেক্কা দিতে পারে এমন বিকল্প নিয়ে দরকার গবেষণার পাশাপাশি সঠিক বাস্তবায়ন। সে সহজে উৎপাদিত হয়, বাজারে সে বিনামূল্যে বিতরিত হয় এবং তাকে সহজে পরিবহন করা যায়। এই যে 4টা টার্গেট জিনিসকে মাথায় রেখে যদি আমরা একটি পণ্য ইনভেনশন, পণ্যের উৎপাদনের কথা চিন্তা করি, তাহলে আমরা সমাধান পাবো। 2023 সালের এক গবেষণা অনুযায়ী বাংলাদেশের প্রায় 3000 কারখানায় প্লাস্টিক ও পলিথিন তৈরি হয়। তাই পলিথিন উৎপাদনের সঙ্গে জড়িত শিল্পকেই কিছুটা পরিবর্তন বা পরিবর্ধন করে পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন করা গেলে পলিথিনের ব্যবহার কমতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এই সময়ের বাণিজ্য। বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্র থেকে উপহার সামগ্রী পাঠাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। লস অ্যাঞ্জেলেসের খান জাকাত ফাউন্ডেশনের উদ্যোগে এসব উপহার দেয়া হচ্ছে। স্থানীয় সময় রোববার ক্যালিফোর্নিয়ার সান্টা ফি স্প্রিং শহরে দিনভর বাংলাদেশে পাঠানোর জন্য শীতবস্ত্র, নারী, পুরুষ ও শিশুদের পোশাক প্যাকেজিং প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পট পরিবর্তনের পর উল্টো পথে বাজার, মাছ, মুরগি, সবজি সবকিছুর দামই নাগালের বাইরে। চালেও নেই স্বস্তি। নিম্ন ও মধ্যবিত্তের নাভিশ্বাস সরবরাহে নজরের পরামর্শ। পদ্মা ব্যাংকে আটকে আছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের 1268 কোটি টাকা, জলবায়ু তহবিলেরই 900। তৎপর হলেও অর্থ ফেরত পাচ্ছে না তিতাস জীবন বীমা বিটিআরসি। এবং এখনও অনিরাপদ পোশাক শিল্প এলাকা, নিরাপত্তা রক্ষায় ব্যর্থ শিল্প পুলিশ। অভিযোগ বিজিএমইএ সভাপতির। মানা হবে না শ্রমিকদের অযৌক্তিক দাবি, সাফ জানালো বিকিএমইএ। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়ের।